বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী রাজনৈতিক দলগুলোকে চ্যালেঞ্জ জানিয়েছেন। 15 আগস্ট রাজধানীর মহাখালীর এক অনুষ্ঠানে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের পরিকল্পনা যদি সরকারের পরিকল্পনার চেয়ে ভালো হয় অথবা আগামী 6 মাসের মধ্যে দেশের বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার সমাধান করতে পারে, তাহলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। একই বক্তব্যে তিনি জানান, আগামী 10 বছরের জ্বালানি পরিকল্পনাও সংসদে উপস্থাপন করা হবে। আজকে এই সকল রাজনৈতিক দলকে পরিষ্কারভাবে আমি বলতে চাই, আপনারা যদি মনে করেন অতই জনগণের প্রতি আপনাদের দায়িত্ব আছে, তাহলে আপনাদের পরিকল্পনা নিয়ে আসুন জনগণের সামনে। আপনাদের পরিকল্পনা যদি আগামী 3 মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনায় গ্রহণ করব। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ করে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, আর 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। প্রশ্ন হচ্ছে, এই চ্যালেঞ্জের জবাবে আসলে কি ধরনের পরিকল্পনা সামনে আসতে পারে? কারণ আমরা এখন যে বিদ্যুৎ সংকট দেখছি, সেটা শুধু বিদ্যুৎ কেন্দ্র কম এত সরল ব্যাপার নয়। দেশের বিদ্যুৎ কেন্দ্র আছে, কিন্তু পর্যাপ্ত জ্বালানি নেই, কোথাও গ্যাস নেই, কোথাও কয়লা সরবরাহের সমস্যা, কোথাও আবার উৎপাদন করতে গেলে যে তেল লাগবে তার খরচ অনেক বেশি। আগস্টের শুরুতেই দ্য ডেইলি স্টার একটি প্রতিবেদনে জানায়, দেশের 143টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে অন্তত 62টি জ্বালানি সংকটে ছিল। এর মধ্যে 26টি গ্যাস ভিত্তিক, 33টি তরল জ্বালানি ভিত্তিক এবং 2টি কয়লা ভিত্তিক কেন্দ্র। ওই সময় গড়ে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি দাঁড়ায় প্রায় 1482 মেগাওয়াটে। মূল সমস্যার একটি ছিল, জুলাইয়ের শেষ দিকে এলএনজি টার্মিনালে দুর্ঘটনার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়া। কয়েকদিন পর পরিস্থিতি আরও খারাপ হয়। 8 আগস্ট জাতীয় বিদ্যুৎ ঘাটতি 2167 মেগাওয়াটে পৌঁছে যায়। আর 9-10 আগস্টের দিকে ঘন্টা প্রতি লোডশেডিং প্রায় 3000 মেগাওয়াটের কাছাকাছি ছিল বলে জানিয়েছে দ্য ডেইলি স্টার। 11 আগস্ট এক প্রতিবেদনে প্রথম আলো জানায়, সর্বোচ্চ লোডশেডিং 3757 মেগাওয়াটে উঠেছিল। অথচ এর আগেই জুন মাসে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে 19.85% এবং গ্রাহক পর্যায়ে 16.68% বাড়ানো হয়েছে। তারপরও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুৎ কেন্দ্রগুলোর বড় অঙ্কের পাওনা পরিশোধ করতে পারছে না। অর্থাৎ সমস্যা শুধু উৎপাদন ক্ষমতায় নয়, জ্বালানি, অর্থায়ন এবং বিদ্যুৎ খাতের আর্থিক ব্যবস্থাপনাও এর সঙ্গে জড়িত। গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও কঠিন হয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের আরেক প্রতিবেদন বলছে, 12 আগস্ট কোনো কোনো এলাকায় মানুষ দিনে 16 ঘন্টা পর্যন্ত লোডশেডিং এর মুখে পড়েছিলেন। জাতীয় গ্রিডে ওই দিন কয়েক হাজার মেগাওয়াটের ঘাটতি ছিল। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে, এই সংকটের তাৎক্ষণিক সমাধান কি? আর এখানেই চলে আসছে কয়লা, বিশেষত ফুলবাড়ির প্রসঙ্গ। 16 আগস্ট আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের একটি অনুষ্ঠানে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশকে এখন কয়লা উত্তোলনের দিকে যেতে হচ্ছে। ফুলবাড়ি সহ অন্যান্য জায়গায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের দিকে যাওয়া ছাড়া আমাদের সামনে অন্য কোনো বিকল্প নেই, এমন কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে মন্ত্রী জানান, জ্বালানি ও বিদ্যুৎ মিশ্রণের বিষয়ে সরকার মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে এবং 2-3 সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ জ্বালানি নীতি দেওয়া হবে। ওই অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী গ্যাসের কথাও বলেছিলেন। মন্ত্রী বলেন, গ্যাস অনুসন্ধানের কাজ শুরু হয়েছে এবং নতুন গ্যাস পেতে অন্তত 1.5 থেকে 2 বছর সময় লাগতে পারে। অর্থাৎ সরকারের নিজের বক্তব্যেও বোঝা যাচ্ছে, আজকের বিদ্যুৎ সংকট আর আগামী দিনের জ্বালানি নিরাপত্তার মধ্যে একটা সময়ের ফাঁক আছে। সেই ফাঁকটা কিভাবে পূরণ হবে, সেটাই আসল প্রশ্ন। কিন্তু ফুলবাড়ির নাম বাংলাদেশে শুধু একটি কয়লা খনি হিসেবে উচ্চারিত হয় না। এই নামের সঙ্গে জড়িয়ে আছে দেশের অন্যতম বড় একটি পরিবেশ ও সম্পদ রক্ষার গণ আন্দোলনের ইতিহাস। এখানে অবশ্য একটা বিষয় আগে পরিষ্কার করে নেওয়া দরকার, ফুলবাড়ির কয়লা প্রকল্প 2006 সালে শুরু হয়। 2094 সালে অস্ট্রেলীয় কোম্পানি বিএইচপি ফুলবাড়িতে অনুসন্ধানের চুক্তি করে। পরে সেই সত্ত্ব এশিয়া এনার্জির কাছে যায় এবং 1998 সালে চুক্তিটি হস্তান্তরের অনুমতি দেওয়া হয়।
এশিয়া এনার্জি 2004 সাল থেকে প্রকল্প এলাকায় সক্রিয়ভাবে কাজ শুরু করে। 2005 সালে তারা খনি উন্নয়নের পরিকল্পনা জমা দেয়। অর্থাৎ 2006 সালে বিএনপি জামাত জোট সরকারের সময় যে বিষয়টি বিস্ফোরক আকার নেয় সেটি ছিল আগে করা চুক্তির ভিত্তিতে ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রকল্প এগিয়ে নেওয়া। প্রকল্পনাটি ছিল বিশাল, প্রায় 67 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে জমি অধিগ্রহণ করে গভীর গর্ত খুঁড়ে কয়লা তোলা হবে। প্রকল্পের মেয়াদ ছিল 30 বছর। চুক্তি অনুযায়ী বাংলাদেশ পেত মাত্র 6% রয়্যালটি, আর উত্তোলিত কয়লার বড় অংশ বিদেশে রপ্তানির পরিকল্পনা ছিল। এখানে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার পদ্ধতিটা ছাড়াও স্থানীয় মানুষের আরও বেশ কিছু বিষয় নিয়ে আপত্তি ছিল। কৃষি জমি, বসতবাড়ি, পানি, পরিবেশ ও জনপদ, এই সব কিছুর উপর এর প্রভাব পড়ার একটা আশঙ্কা তৈরি হয়েছিল সেখানে। ফলে এই বিরোধিতা ক্রমে গণ আন্দোলনে পরিণত হয়। আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক ছিল তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। 2006 সালের 26 আগস্ট ফুলবাড়িতে এশিয়া এনার্জির কার্যালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আলামিন, সালেকিন ও তরিকুল নিহত হন। আহত হন 2 শতাধিক মানুষ। এরপর সেই আন্দোলন আরও ছড়িয়ে যায়। অবশেষে 30 আগস্ট তৎকালীন বিএনপি জামাত জোট সরকার আন্দোলনকারীদের সঙ্গে যে সমঝোতা করে সেটি পরিচিত হয় ফুলবাড়ি 6 দফা চুক্তি নামে। কিন্তু প্রায় 2 দশক পরেও এই চুক্তির সবকিছু বাস্তবায়িত হয়নি। এশিয়া এনার্জি দেশ ছাড়েনি, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন না করার প্রশ্নটিও পুরোপুরি নিষ্পত্তি হয়নি। ফলে আজ যখন সরকারের একজন শীর্ষ অর্থনৈতিক নীতি নির্ধারক অর্থাৎ মন্ত্রী আবার বলেন ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তুলতে হতে পারে, তখন স্বাভাবিকভাবেই 2006-এর সেই ইতিহাসও সামনে চলে আসে। কিন্তু এখানেই তারেক রহমানের সেই প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে যায়, আপনার কাছে এর চেয়ে ভালো পরিকল্পনা আছে কিনা? কারণ এমন একটি বিকল্প পরিকল্পনা বাংলাদেশে নতুন করে আবিষ্কার করতে হয়তো হবে না। 2017 সালে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি সরকারের তৎকালীন পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যানের বিপরীতে একটি বিকল্প জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা দিয়েছিল। জাতীয় কমিটি যে প্রস্তাবনা দিয়েছিল সেই প্রস্তাবটিতে বিদ্যুতের চাহিদা কমিয়ে দেখানো হয়নি। 2041 সাল পর্যন্ত তারাও 245 টেরাওয়াট আওয়ার বিদ্যুতের চাহিদা ধরেছিল। অর্থাৎ বিতর্কটা বাংলাদেশে কত বিদ্যুৎ লাগবে সেটা নিয়ে ছিলই না, বিতর্কটা ছিল এই বিদ্যুৎ কোথা থেকে আসবে, কে বিনিয়োগ করবে এবং কি দামে আসবে সেটা নিয়ে। সরকারি তৎকালীন পরিকল্পনায় 2041 সালে কয়লা, এলএনজি ও পারমাণবিক বিদ্যুতের বড় ভূমিকা রাখা হয়েছিল। জাতীয় কমিটির বিকল্পে কয়লার জায়গায় নবায়নযোগ্য শক্তি এবং দেশীয় গ্যাসকে প্রধান ভিত্তি করার প্রস্তাব ছিল। 2021 সাল পর্যন্ত তাদের প্রস্তাব ছিল মোট উৎপাদন সক্ষমতার মধ্যে 59% গ্যাস, 19% তেল, 10% নবায়নযোগ্য এবং 12% অন্যান্য উৎস। 2031 সালে তারা গ্যাসের অংশ 49% এবং নবায়নযোগ্য শক্তির অংশ 39% নেওয়ার কথা বলেছিল। আর 2041 সালে প্রস্তাবটি আরও বদলে যায়। 55% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে, 37% গ্যাস থেকে, 4% তেল এবং 4% আঞ্চলিক সহযোগিতা থেকে নেওয়ার কথা প্রস্তাব করা হয়। নবায়নযোগ্য অংশের মধ্যে 42% সৌর, 8% বায়ু এবং 5% বজ্র থেকে আসার হিসাব দেওয়া হয়েছিল। জাতীয় কমিটির 2031 ও 2041 সালের জ্বালানি মিশ্রণ অর্থাৎ 2017 সালের প্রস্তাবের একটা গুরুত্বপূর্ণ কথা ছিল গ্যাসকে দীর্ঘমেয়াদী শেষ সমাধান হিসেবে ব্যবহার না করে একটি সেতু বা ট্রানজিশনাল জ্বালানি হিসেবে ব্যবহার করে ধীরে ধীরে নবায়নযোগ্য শক্তির দিকে যাওয়া। কিন্তু এইটা তো প্রায় 1 দশক আগের প্রস্তাব। আজকের সংকটের সঙ্গে এই প্রস্তাবটার, এই কথাটার সম্পর্ক কোথায়? দেখেন, সম্পর্কটা খুব সরাসরি। আজ বাংলাদেশ বুঝতে পারছে বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে ফেললেই বিদ্যুৎ নিশ্চিত হয় না। সেই কেন্দ্রের জন্য গ্যাস লাগবে, কয়লা লাগবে, এলএনজি লাগবে, আমদানি করা জ্বালানি লাগবে। আর জ্বালানি আমদানি নির্ভর হলে আন্তর্জাতিক বাজার, ডলার, সরবরাহ ব্যবস্থা কিংবা একটি এলএনজি টার্মিনালের দুর্ঘটনাও দেশের বিদ্যুৎ ব্যবস্থায় ধাক্কা দিতে পারে। প্রথম আলোর 12 আগস্টের এক প্রতিবেদনে বলা হয়েছিল দেশের ব্যবহৃত জ্বালানির 65%-এর বেশি আমদানি করতে হয়। সেই জায়গা থেকে 2017 সালের প্রস্তাবের কিছু বিষয় আজও প্রাসঙ্গিক মনে হতে পারে। প্রথমত, দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদনকে গুরুত্ব দেওয়া। বর্তমান সরকারও গ্যাস অনুসন্ধানের কথা বলছে, কিন্তু নতুন গ্যাস পেতে সময় লাগবে
সেই কথাও বলছে সরকার। ফলে মাঝের সময়ে শুধু আমদানি করা কয়লা বা এলএনজির উপর নির্ভরতা বাড়ানোই একমাত্র পথ কিনা সেটা প্রশ্ন করা যায়। দ্বিতীয়ত, নবায়নযোগ্য শক্তিতে দ্রুত বিনিয়োগ বাড়ানো। 2017 সালে জাতীয় কমিটির প্রস্তাবকে আজ হুবহু বাস্তবায়ন করা সম্ভব কিনা সেটা আলাদা প্রশ্ন। গত প্রায় এক দশকে প্রযুক্তি, খরচ এবং বিদ্যুৎ চাহিদা সবকিছুই বদলেছে, কিন্তু সৌর ও বায়ুর অংশ দ্রুত বাড়ানো যে এখন আর শুধু আদর্শিক কথা নয়, সেটাও বাস্তবতা। তৃতীয়ত, বিদ্যুৎ খাতের অর্থনৈতিক কাঠামো। 2017 সালের প্রস্তাবটিতে বলা হয়েছিল বিদেশি কোম্পানি, ঋণ এবং কনসালটেন্ট নির্ভরতার পরিবর্তে জাতীয় প্রতিষ্ঠান, দেশীয় বিনিয়োগ এবং জনসম্পৃক্ততার উপর জোর দিতে হবে। বর্তমান সংকটে এসে সেই প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ যে আমরা কি শুধু আরও বেশি বিদ্যুৎ কেন্দ্র বানাবো, নাকি এমন একটি ব্যবস্থা বানাবো যেখানে বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি, আমদানি, ডলারের চাপ এবং বিদ্যুতের দাম সবগুলোকে একসঙ্গে হিসাব করা হবে। চতুর্থত, 2017 সালের সেই প্রস্তাবে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বিদ্যুৎ সহযোগিতার কথাও ছিল। বাংলাদেশের বাস্তবতায় জলবিদ্যুৎ বা আঞ্চলিক গ্রিডের সুযোগ বাড়ানো গেলে সেটিও জ্বালানি বৈচিত্র্যের একটি অংশ হতে পারে। তবে একথা ঠিক, 2017 সালের প্রস্তাবনাকে আজকের জন্য প্রস্তুত রেসিপি হিসেবে দেখাও ঠিক হবে না। ওই নথির অনেক হিসাব 2017 সালের প্রযুক্তি ও দামের উপর নির্ভরশীল। সেখানে সরকারি পরিকল্পনায় 2041 সাল পর্যন্ত $129 বিলিয়ন বিনিয়োগের হিসাবের বিপরীতে জাতীয় কমিটি সর্বোচ্চ $110 বিলিয়ন একটি বিকল্প বিনিয়োগ কাঠামোর কথা বলেছিল। কিন্তু এই দুই হিসাবের মধ্যে জ্বালানি ব্যয়ের হিসাবের পদ্ধতিতেও পার্থক্য ছিল, তাই বর্তমান দামে সেগুলোকে সরাসরি তুলনা করা ঠিক হবে না, একথা সত্য। তবে হয়তো 2017 সালের প্রস্তাব থেকে আজকের জন্য যে প্রশ্নগুলো নেওয়া যায় সেগুলোই গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো কি? বাংলাদেশ কি বিদ্যুৎ সংকটের সমাধান হিসেবে আবার বড় একটি জীবাশ্ম জ্বালানি নির্ভর অবকাঠামোতে আটকে যাবে, নাকি দেশীয় গ্যাসকে একটি সীমিত সময়ের সেতু হিসেবে ব্যবহার করে দ্রুত নবায়নযোগ্য শক্তিতে যাবে? ফুলবাড়ির মতো পরিবেশগত ও সামাজিকভাবে ঝুঁকিপূর্ণ উন্মুক্ত কয়লা খনি কি সত্যিই বিকল্পহীন, নাকি বিকল্পগুলো ঠিকমতো খোঁজা হচ্ছে না? আর সবচেয়ে বড় কথা, সরকারের নিজের 10 বছরের পরিকল্পনাতেও এই প্রশ্নগুলোর উত্তর পরিষ্কারভাবে থাকা দরকার। কারণ বিদ্যুতের সংকট সাময়িকভাবে লোডশেডিং কমিয়ে হয়তো সামলানো যায়, কিন্তু জ্বালানি নীতি একবার ভুল পথে গেলে তার খেসারত দিতে হয় বহু বছর। তার নজির আমাদের সামনে আছে। ফুলবাড়ির ইতিহাস আমাদের অন্তত একটা বিষয় শিখিয়েছে, বিদ্যুৎ বা জ্বালানির প্রশ্ন কখনোই শুধু কত মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে সেই হিসাব নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে জমি, পানি, কৃষি, বৈদেশিক মুদ্রা, বিদ্যুতের দাম, রাষ্ট্রের ঋণ এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবন। তাই আজকের প্রশ্নটা হয়তো কয়লা নাকি গ্যাস এমন সরল দ্বন্দ্ব নয়। প্রশ্নটা হলো, বাংলাদেশ এমন কোনো বিদ্যুৎ ব্যবস্থা বানাতে পারবে কিনা যেখানে আগামী দিনে আলো জ্বলবে, কিন্তু সেই আলোর দাম দিতে গিয়ে দেশের মাটি, পানি, অর্থনীতি আর ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিতে হবে না। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।